সময় বহমান, সময় তার নিজস্ব গতিতেই চলে। কেউ সময়কে ধরে রাখতে বা বেঁধে রাখতে পারে না। রাইহান সাহেব বাসায় এসে কারোর সাথে কোনো কথা না বলে বরং সিঁড়ি উঠতে উঠতে নেহাকে উদ্দেশ্য করে বললেন, "নেহা মা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো রুমে।" বলেই রাইহান সাহেব দ্রুত পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন। নেহাও শ্বশুরের জন্য চা বানাতে কিচেনে চলে গেল। মিনিট পাঁচেক পর নেহা চা নিয়ে রাইহান সাহেবের রুমে গেল। "বাবা, আসবো?" "আয় মা, ভেতরে আয়, অনুমতি নেওয়ার কি আছে? এই নিন বাবা আপনার চা।" রাইহান সাহেবও হেসে চায়ের কাপটা হাতে নিয়ে নরম গলায় বলেন, "বস মা, তোর সাথে আমার কিছু কথা আছে।" নেহাও কোনো প্রকার প্রশ্ন না করে বিনা বাক্যে শ্বশুরের পাশে বসে পড়ল। রাইহান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, "নেহা মা, তোকে একটা কথা বলবো।" চাটা শেষ হতেই চায়ের কাপটা হাত বাড়িয়ে সেন্টার টেবিলের ওপরে রেখে নেহার দিকে পূর্ণ দৃষ্টি রাখলেন রায়হান সাহেব। "কি কথা বাবা?" "মা, জয় তো তোর সব কথা শোনে। তোকে বিয়ে করার পর থেকে ও অনেক বদলে গিয়েছে। আগে বন্ধু-বান্ধব নিয়ে মেতে থাকা ছেলেটা তোকে আনার পর থেকে রাত 10টার আগেই ঘরে ফিরে আসে। আমি জানি জয় তোকে অনেক ভালোবাসে, আর এটাও জানি তুই কিছু বললে ও ওটা না করবে না। দেখ মা, আমার বয়স হয়েছে, কখন কি হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। এই বয়সে বিজনেসটা একা সামলাতে কতটা কষ্ট করতে হয় বুঝতেই তো পারছিস। আর তাই আমি চাই জয় আমার বিজনেসটা নিজেই দেখাশোনা করুক। আমি জানি ও তোর কথা ফেলবে না। প্লিজ মা, তুই একটু বিষয়টা বুঝিয়ে বল। চাইলে আমিই বলতে পারতাম ওকে, কিন্তু আমি চাই ও নিজে থেকে এসে আমাকে বলুক। আর এটা সম্ভব হবে তুই ওকে বুঝিয়ে বললে। বল মা, আমার এই আবদারটা রাখবি?" বলতে বলতেই রাইহান সাহেব নিহার সামনে হাত জোড় করে ধরলেন। নেহাও তো শ্বশুরের কথাগুলো শুনে রীতিমতো বাকরুদ্ধ। এই মুহূর্তে সে কি বলবে বা কি বলা উচিত ওর কিছুই বুঝতে পারছে না। "কি হলো মা, কিছু বলছিস না যে? পারবি না এই বুড়ো বাবাটাকে একটু রেস্ট দিতে?" "কেন পারবো না বাবা, আমি বলবো জয়কে। আপনি একদমই টেনশন করবেন না। দেখবেন আপনার ছেলে কাল সকালে নাস্তার টেবিলে আপনাকে নিজের মুখে বলবে অফিসে যাওয়ার কথা। আমার উপরে ভরসা রাখুন।" নেহার কথা শুনে রাইহান সাহেবের মুখে প্রশস্ত হাসি ফুটল। "থ্যাঙ্কস মা, আমি জানতাম তুই আমাকে নিরাশ করবি না।" নেহা মেকি হাসল, মুখে কৃত্রিম হাসিটা বজায় রেখেই বলল, "আচ্ছা বাবা, আমি তাহলে আসছি। আপনি একটু সময় বিশ্রাম নিন।" "আচ্ছা মা।" নেহা চায়ের কাপ নিয়ে বেরিয়ে আসলো রাইহান সাহেবের রুম থেকে। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নেহা আর ঋতু ডাইনিংটা গুছিয়ে নিজেরাও কিচেনে গিয়ে খেয়ে নিল। নেহা রুমে এসে দেখল জয় বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপছে। জয়কে এই সময় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো নেহা, কারণ সে তো এই সময় ব্যালকনিতে ড্রিঙ্ক করে। নেহাকে রুমে আসতে দেখে জয় এক নজর নেহার দিকে তাকিয়ে আবারও নিজের মোবাইল টেপায় মনোযোগ দিল। "শুনছেন? আপনাকে একটা কথা বলার ছিল।" কয়েক সেকেন্ড চুপ থেকে নেহাকে একবার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলল, "কি কথা বলবি?" "আসলে বলছিলাম, দেখুন, বাবার বয়স হয়েছে। ওনার এবার ঘরে বসে কাটানোর সময়। আপনি যদি ওনার বিজনেসটা দেখাশোনা করতেন, তাহলে উনি এই বয়সে একটু বিশ্রাম নিতে পারতেন। আমি জানি আমার এটা বলার অধিকার নেই। আর এটাও জানি আমি আমার আপনি আমার কথা রাখতে বাধ্য নন। তাই আমি বলছিলাম যে আমার কথাই নয়, বরং বাবার কথা ভেবে অন্তত বাবার বিজনেসটাকে নিজের হাতে তুলে নিন। উনি চাইছেন আপনি যেন ওনার বিজনেসটা নিজের হাতে সামলান। কিন্তু আপনাকে বলতে সংকোচ বোধ হচ্ছে। তাই আমাকে বললেন যেন আমি আপনাকে বুঝিয়ে বলি। প্লিজ বাবা বলল বুঝিয়ে বলতে। আর তুইও নাচতে নাচতে চলে আসলি আমাকে বুঝিয়ে বলতে? হাসালি আমায়। তোর কি যোগ্যতা আছে যে আমাকে বুঝিয়ে বলবি? আর সবচেয়ে বড় কথা হলো, তুই আমার কে যে আমাকে বুঝিয়ে বলবি আর আমি রাজি হয়ে যাব?
তার চেয়ে বড় কথা হলো তুই ভাবলি কি করে আমি তোর কথায় রাজি হয়ে যাব। নিহা ভেবেছিল জয় ওকে শোয়া থেকে উঠে গিয়ে মারবে, তাই মাথা নিচু করে কথাগুলো বলছিল। কিন্তু জয়ের কথা শুনে অবাক হয়ে জয়ের দিকে তাকালো। জয় শোয়া থেকে উঠে বসেছে ততক্ষণে। বিছানায় বসেই বলল, আচ্ছা আমি যদি তোর কথাটা রাখি তাহলে যেটা বলবো সেটা রাখবি? আমার কথা নয়, বাবার কথা। হ্যাঁ সেটাই। আমি যদি বাবার কথাটা রাখি তাহলে আমি যেটা বলবো সেটা করবি? আপনি কি চান বলুন? আমি আপনার সব কথা রাখবো। আপনি যেটা বলবেন সেটাই করব। ওকে ফাইন। তাহলে আমাদের মধ্যে ডিল হয়ে যাক একটা। ডিল? হ্যাঁ ডিল। আমি ড্যাডের বিজনেসটা দেখাশোনা করব। ইনফ্যাক্ট আমি কালকেই ড্যাডের বিজনেসে জয়েন করব। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হুম। আচ্ছা কি শর্ত বলুন? আমি আপনার সব শর্তে রাজি। শিওর? হুম। ওকে ফাইন। আমি কাল থেকে অফিসে যাব। তবে আমি কাল অফিস থেকে এসে যেন তোকে এই বাড়িতে আর না দেখি। আই মিন আমি অফিসে জয়েন হব আর তুই এই আমার জীবন ছাড়বি। আর সহজভাবে যদি বলতে হয় তাহলে বলবো তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি। এখন বল আমার শর্তে তুই রাজি আছিস? জয়ের কথা শুনে নেহা যেন 440 ভোল্টের ঝটকা খেল। নেহা জানতো জয় ওর ওপর ওর কথার বিপরীতে মারাত্মকভাবে রিয়াক্ট করবে, কিন্তু নেহা ভাবতেও পারেনি জয় ওকে এভাবে এমন কথা বলবে। নেহা যেন জয়ের কথা শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে জয়ের দিকে। কি হলো, এখন চুপ হয়ে গেলি কেন? আমি আমার আমি আপনার শর্তে রাজি। আপনি কাল অফিস থেকে আসার পর আর আমাকে এই বাড়িতে পাবেন না। শুধু চলে গেলেই তো হবে না, আমার ডিভোর্স চাই। নিহা তাচ্ছিল্য হাসলো। তাচ্ছিল্যের হাসিটা মুখে বজায় রেখেই বলল, ভয় পাবেন না, আমি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। ওকে, তাহলে ডিল ফাইনাল। নিহা তাচ্ছিল্য হেসে ওয়াশরুমে চলে গেল। জয়ও একরাশ খুশি নিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। পরের দিন সকালে সবাই ডাইনিং এ বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় হঠাৎই জয় গলা খাকারি দিয়ে বলে উঠল, অ্যাকচুয়ালি ড্যাড, তোমাকে একটা কথা বলার ছিল। বল বাবা, কি বলবি? ড্যাড, বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে। এখন এই বয়সে এসে তোমার বিজনেসে দেখাশোনা করাটা একটু টাফ হচ্ছে যাচ্ছে না? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি তোমার বিজনেসটা দেখাশোনা করব। জয়ের কথাগুলো শুনে রাইহান সাহেব আর নেহা খুশি হলেও শাইলা বেগম আর জেসি দুজনেই যেন আকাশ থেকে পড়ল। শাইলা বেগম নিজের অদম্য কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, জয়, কি বলছিস বাবা তুই এসব? আমি যা বলছি একদম ভেবেই বলছি। অ্যাকচুয়ালি কাল যদি নেহা না বোঝাতো আমায় তাহলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না এসব। থ্যাঙ্কস নেহা, আমাকে বুঝিয়ে বলার জন্য। নেহার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে কথাগুলো বলল জয়। নেহা কোনো রিয়াকশন দেখালো না, কারণ সে জানে জয় এইসব বাবাকে খুশি করার জন্যই করছে। ড্যাড, আমি একটু মমের সাথে কথা বলে আসছি। মম হয়তো রাগ করেছে আমার সাথে। তুমি তো জানোই মম কেমন। আসছি, হ্যাঁ, ওকে। জয় বাবার কথার প্রতি উত্তরের সৌজন্যসূচক হাসি দিয়ে ওপরে চলে গেল, অর্থাৎ মায়ের রুমে গেল। রাইহান সাহেব মুখের তৃপ্তির হাসি টেনে নিহার দিকে তাকালেন। নিহা তখনও ডাইনিং এর পাশে দাঁড়িয়ে জয়ের যাওয়ার দিকে তাকিয়েছিল। রাইহান সাহেব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, নেহা। জি বাবা, বলুন। জানিস মা, আজ আমি অনেক খুশি। অবশেষে জয় আমার বিজনেসটার দায়িত্ব নিতে চলেছে, আর এই সব সম্ভব হয়েছে একমাত্র তোর জন্য। মম, এখনো কি আমার উপরে রাগ করে আছো? তোমাকে তো সব বললাম। এখন কেন আমি ড্যাডের বিজনেসে জয়েন হচ্ছি। আই থিংক আমার মতো তোমারও খুশি হওয়া উচিত। হ্যাঁ মম, ভাইয়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। জয় কিছু না বলে মুচকি হেসে মায়ের রুম থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে আসতেই রাইহান সাহেব বলে উঠলেন, কথা হয়েছে মা ছেলের? হ্যাঁ ড্যাড, তুমি 5 মিনিটে বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। নেহাও জয়ের পেছনে পেছনে রুমে গেল। নেহা কি করবে বুঝতে পারছে না, তাই রুমে এসেই এক জায়গায় দাঁড়িয়ে রইল। জয় অফিসের জন্য নর্মাল ড্রেস পাল্টে ফর্মাল ড্রেস পরে নিল।
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথাটা আঁচড়ে নিয়ে গলার টাইটা বাঁধতে বাঁধতে নেহার দিকে না তাকিয়েই বলল, কাল কি ডিল হয়েছে মনে আছে তো? নেহা এতক্ষণ ধরে জয়ের দিকে তাকিয়ে জয়ের রেডি হওয়াগুলোই দেখছিল। হুম, বলছিলাম যে কাল রাতে কি ডিল হয়েছিল মনে আছে তো? মুহূর্তেই নিহার বুকটা কেঁপে উঠল। ও এতক্ষণ ভুলেই গিয়েছিল যে যে মানুষটার দিকে ও মুগ্ধ হয়ে তাকিয়েছিল এত সময় ধরে, সেই মানুষটা আদতে ওর নয়। মনে আছে। গুড। তাহলে মনে থাকে যেন। চাইলে এক এখান থেকে এই সাজগোজ শুরু করে দে। আসছি আমি। হ্যাঁ, গুড বাই। বলেই জয় হেসে রুম থেকে বেরিয়ে গেল। আর নেহা স্তব্ধ হয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। একরাশ শূন্যতা যেন নেহার চারপাশ ঘিরে ধরল। নেহার দিক বেদিক শূন্য হয়ে ধপাস করে খাটে গিয়ে বসে পড়ল। অনেক দূরে চলে যাবে সে, আর কখনো ওনার জীবনে ফিরেই আসবে না। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নেহার। নেহা নিজেকে সামলে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে কাপড় গোছানোতে মনোযোগ দিল। এখনই সব গুছিয়ে নেওয়া উচিত, কারণ দুপুরের পর পরই বের হতে হবে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। অন্যদিকে রাইহান সাহেব ছেলেকে অফিসে এনে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। এই বলে যে এখন থেকে জয়ই অফিসের নতুন এমডি। তাই রাইহান সাহেবের কথায় সবাই জয়কে স্যার বলে সম্বোধন করতে লাগলো। রাইহান সাহেব অফিসের সবকিছু বুঝিয়ে দিতে আর জয় সবকিছু বুঝে নিতে নিতে দুপুর 2টা বেজে গেল। জয়, বাবা, তোর এখন ছুটি। এখন তুই যেতে পারিস। আজ আর অফিসে আসতে হবে না, কাল থেকে একেবারে অফিসে আসিস। জয় খুশি হয়ে বাবাকে হালকা জড়িয়ে ধরে আসছি বলে বের হয়ে গেল। রাইহান সাহেব ছেলের কাণ্ড দেখে মুচকি হাসলেন। জয় অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসেই খুশি হয়ে মীরাকে কল দিল, কারণ আজ বাকি সময়টুকু সে মীরার সাথেই কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্যবশত বারবার কল দিয়েও কোনো লাভ হলো না। মীরার ফোনে প্রতিবারই রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে। অন্য সময় হলে জয় হয়তো রাগ করত, কিন্তু আজ কেন যেন রাগ হলো না, বরং হাসি খুশি মুখে ফোনটা পকেটে ঢুকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিজে নিজে বলল, এখন আর কল দিব না, একেবারে তোর বাসায় গিয়ে ওকে একেবারে চমকে দিব। আমি জানি আমাকে এই মুহূর্তে ওর বাসায় দেখলে ও যতটা না খুশি হবে, তার চেয়েও দ্বিগুণ খুশি হবে ওই নেহার চলে যাওয়া শুনলে। হয়তো খুশিতে আমাকে জড়িয়েও ধরবে। পাগলিটা বরাবরই ইমোশনাল। আমি আসছি মীরা, তোমার জন্য গ্রেট নিউজ নিয়ে আসছি। মিনিট 20-এর মধ্যেই জয়ের গাড়ি এসে থামলো মীরার ফ্ল্যাটের সামনে। 5 তলা বিশিষ্ট ফ্ল্যাটের 3য় তলায় মীরা একাই থাকে। চাকরির সুবাদে ওকে এখানেই একাই থাকতে হয়। পরিবারের সবাই বাড়িতেই থাকে। যদিও জয় মীরাকে অনেকবার বলেছিল যেন ফ্যামিলিকে এখানে নিয়ে আসে। এমন ঢাকা শহরে একা একটা ফ্ল্যাটে একটা মেয়ে থাকা খুবই রিস্কি। কিন্তু মীরা বরাবরই জয়ের কথাকে অগ্রাহ্য করে গিয়েছে। মীরার একটাই কথা, সে একা থাকতে পারবে। আজ খুশিতে ডোজটা একটু বেশি হওয়ায় জয় সোজা বাসায় চলে এসেছে, কারণ মীরার অফিস দুপুর 12টায় ছুটি হয়ে যায়। আর বাকিটা সময় সে রুমে বসেই কাটায়। তবে রুমে একেবারে বসে থাকে না তাও কিন্তু নয়। জয়কে বলেছিল একবার অবসর সময়ে নাকি সে আউটসোর্সিং করে। তাই তো এত দামি ফ্ল্যাটে থাকার জন্য টাকার অভাব পড়ে না। জয় লিফটে করে সোজা 3rd ফ্লোরে চলে আসলো। তারপর মীরার রুমের সামনে দাঁড়িয়ে দরজায় চাপড় দেওয়ার জন্য হাত দিতেই দরজাটা হালকা খুলে গেল। তার মানে দরজাটা আনলক। জয় একটু অবাক হলো, মীরা দরজা লক না করে ভেতরে বসে আছে। এই মেয়েটাও না। আচ্ছা, ওর কি ভয় ডর বলতে কিছু নেই? এমন একা একটা ফ্ল্যাটে দরজা খোলা রাখা মানে হয়? দরজাটা লক করতেও কি মনে থাকে না? যত্তসব। আজ ওকে এই বিষয়ে সাবধান করতেই হবে, নয়তো না জানি কখন কি অঘটন ঘটে যায়। আজ এর একটা বিহিত করতেই হবে। কথাগুলো নিজে নিজে বলেই জয় যেই না দরজাটা সরিয়ে ভেতরে ঢুকলো, তখনই কিছু আপত্তিকর কথা আর হাসির আওয়াজ শুনে জয়ের পা জোড়া সেখানেই থেমে গেল। শিহাব, তুমি কিন্তু দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছ। এতটা ডেসপারেট হও কেন বলো তো? প্রতিদিন 3 ঘন্টা করে সময় দেওয়ার পরেও তোমার মন ভরে না? ওহ জান, তুমি বোঝো না কেন বলো তো? তোমাকে কাছে পেলে যে আর ছাড়তে ইচ্ছে করে না। তোমাকে কি করে বোঝাই যে
তোমাকে 3 ঘন্টা সময়ের জন্য কাছে পেয়ে আমার পোষায় না। মীরার সাথে একটা ছেলের কণ্ঠ শোনা যাচ্ছে। জয়ের আর বুঝতে দেরি হলো না, কথাগুলো বেডরুম থেকেই আসছে। মুহূর্তেই যেন রাগে জয়ের চোখ মুখ লাল রক্তবর্ণ ধারণ করেছে। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে গটগট পায়ে এগিয়ে গিয়ে মীরার বেডরুমের দরজায় ধাক্কা দিয়ে খুলে ফেলল। দরজা খুলে সামনে তাকাতেই জয়ই যেন 440 ভোল্টের শক খেল। মীরাকে সে এই অবস্থায় দেখবে সেটা কখনো কল্পনাও করেনি। মীরা কিনা ওকে ধোঁকা দিল। জয় নিজের চোখকে বেশিক্ষণ সেই দিকে ধরে রাখতে পারল না। দ্রুত চোখটা নিচের দিকে নামিয়ে নিল। নিচের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, বাহ, আজকাল তাহলে আউটসোর্সিং এর নামে রুম ডেটও হয়? হঠাৎ করে আওয়াজ কানে আসতেই মীরা আর শিহাব দুজনেই চমকে দরজার দিকে তাকালো। আর জয়কে দেখতে পেয়ে দুজনেই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। জয় নিচের দিকে তাকিয়ে আছে। মীরার মুখ থেকে অস্পষ্ট স্বর বের হলো, জয়। জয় এই মুহূর্তে এখানে আসবে সেটা মীরা বা শিহাব কেউই যেন কল্পনাও করেনি। জয়কে দেখে দ্রুত দুজন অপ্রস্তুত হয়ে সেই অপ্রীতিকর অবস্থা থেকে উঠে নিজেদের সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। আর মিনিটের মধ্যেই দুজনে নিজেকে আবৃত করে নিল। মীরা গুটিসুটি পায়ে জয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, জয়, তুমি এই সময় এখানে কেন? ডিস্টার্ব করলাম নাকি? আসলে কি বলতো, ভুলটা আমার নয়, ভুলটা তোমাদেরই। এমন প্রাইভেট টাইম স্পেন্ড করার সময় দরজাটার অ্যাটলিস্ট বন্ধ রাখতে পারতে। আমি তাহলে আর এসব দেখতাম না। জয়, আসলে সব নিজের কানেই শুনলাম, আর কিছু বলার দরকার নেই। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। ছি মীরা, ছি। তুই এতটা লেম মাইন্ডের আমার আগে জানা ছিল না। আমি যদি আগে জানতাম তুই এমন নিচু স্বভাবের, তাহলে তোকে ভালোবাসা তো দূর, তোর সাথে কখনো কথাই বলতাম না। তোর মতো মেয়েরা তো কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই, তাই রাখিস না। সাথে সাথে মীরা তাচ্ছিল্য হেসে উঠল, তাচ্ছিল্য স্বরেই বলল, আরে তুই আমাকে কি ভালোবাসবি? আমি তোকে কোনোদিনও ভালোবাসি না। তোর মতো ছেলেকে কে ভালোবাসবে? হ্যাঁ, তোকে তো প্লে বয় বললেও ভুল হবে। তোর তো একটা দিয়েও হয় না। তোর ঘরে একজন লাগে আর বাইরে আর একজন লাগে। তুই কি মনে করিস তোর সাথে দেখা করি, কথা বলি, পার্টি ক্লাব এইসবে যাই বলে কি তোকে আমি ভালোবাসি? তাহলে বলবো তুই ভুল ভাবছিস। কারণ আমি নেহার মতো অতটাও বোকা নই যে নিজের স্বামীকে অন্য কারোর হাতে তুলে দিব। আমি অতটাও মহৎ নই। আমি তো জাস্ট তোর সম্পত্তির জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করতাম। ভেবেছিলাম তোকে কোনো রকম বিয়েটা করে তোর সব সম্পত্তি নিজের নামে করে নিব। কিন্তু তুই তো আমাকে বিয়েও করবি না, আর তোর সম্পত্তিও আমি আর আমার এই জন্মে পাবো না। তাই ভাবলাম তোর জন্য আর অপেক্ষা না করে নিজের লাইফটা এবার সেটেলড করে নিই। তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই বিয়ে করে বউ নিয়ে রাত কাটাবি আর আমি তোর জন্য অপেক্ষায় সন্ন্যাসী হয়ে বসে থাকবো? সেটা মোটেও না। তুই যেমন বিয়ে করে নিজের সুখটা খুঁজে নিয়েছিস, তেমন আমিও আমার সুখটা খুঁজে নিলাম হিসাব বরাবর তোর জন্য। শুধু শুধু বাকি কথা আর শেষ করতে পারলো না মীরা। তার আগেই জয় সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল মীরার গালে। জয়ের শক্ত হাতের চড় খেয়ে মীরা গালে হাত দিয়ে হা হয়ে তাকিয়ে রইল জয়ের দিকে। ওর যেন বিশ্বাসই হচ্ছে না জয় ওকে থাপ্পড় দিয়েছে। ব্যাস, অনেক হয়েছে তোর লেকচার শোনা, আর না। তুই কি ভেবেছিস তুই বলবি আর আমি কাপুরুষের মতো চুপচাপ শুনে চলে যাব? হ্যাঁ, তা তো হবে না। এতক্ষণ তুই বলেছিস, এখন আমি বলবো। আরে তুই কাকে পেলে বয় বলছিস? হ্যাঁ, যে তোকে পাগলের মতো ভালোবাসতো তাকে? নাকি যে তোর পথ চেয়ে এখনো বিয়ে হওয়ার 1 বছর পরেও নিজের স্ত্রীকে ছুঁয়েও পর্যন্ত দেখেনি তাকে? তোর জন্য, শুধু তোর জন্য আমি আজ পর্যন্ত নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেইনি। শুধু তোকে ভালোবাসি বলে আমি ওকে স্ত্রীর অধিকার দেইনি। যে আমি এক ঘরে থেকেও নিজের স্ত্রীকে স্পর্শ করে দেখিনি আজ পর্যন্ত, তুই তাকে কিনা তুই প্লে বয় বলছিস? আরে আমি তো তোর জন্য সব ছেড়ে দিতে রাজি ছিলাম, আর তুই কিনা আমাকে প্লে বয় বানিয়ে দিলি। বাহ বাবা বাহ, তুই তো পারিসও বটে। তোদের মতো মেয়েরা আসলে সব করতে পারে। তুই নিজেই তো আস্ত একটা প্লে গার্ল, তাই আমাকেও তোর মতো ধরে নিয়েছিলি। বাট আফসোস, তুই খুব বড় ভুল করলি। তবে একটা জিনিস ভালো হয়েছে,
আর সেটা হলো তোকে আমি চিনতে পেরেছি। তোদের মতো মেয়েদেরকে আসলে শুধু বিছানা পর্যন্তই নেওয়া যায়। ভালোবাসা-টালোবাসা এইসব তোদের জন্য না। তোরা তো পুরুষদের টাকা আর শরীরটাই চিনিস। তোদের কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নেই। তুই বলেছিলি না, আমার সম্পত্তির জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করেছিলি? তা তোকে আর কিচ্ছু করতে হবে না। কারণ আজ থেকে না আমি তোকে চিনি, আর না তুই আমাকে চিনবি। আসছি। গুড বাই। কথাগুলো বলে জয় আর ১ সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। দ্রুত পায়ে মীরার বাসা থেকে বেরিয়ে গেল। আর মীরা সেখানেই হয়ে দাঁড়িয়ে রইল। আসলে কিছু সময়ের মধ্যে ওর সাথে কি হয়ে গেছে সেটাই বুঝতে পারছে না সে। সবকিছু মাথায় আসতেই ধপ করে বিছানায় বসে পড়ল মীরা। রাগের বশে জয়কে সব বলে দিয়ে খুব বড় সে ভুল করেছে, সেটা মীরা বুঝতে পারছে। জয়কে এইভাবে সব বলে দেওয়াটা উচিত হয়নি। মীরাকে ধপ করে বসে পড়ে দেখতে শিহাব চিন্তিত কণ্ঠে বলল, মীরা ঠিক আছো তুমি? আমার সব শেষ হয়ে গেছে শিহাব, সব শেষ হয়ে গেছে। মানে? মানে হলো আমি রাগের বশে আমার খারাপ উদ্দেশ্যের কথা জয়কে বলে দিয়েছি, অনেক বড় ভুল করেছি। আমি নিশ্চিত জয় আমাকে জেলের ভাত না খাইয়ে ছাড়বে না। তাহলে এখন কি করতে চাও? কাঁটা উপড়ে ফেলো। মানে? তুমি যা বলছো ভেবে বলছো তো? আমি একদম ভেবে চিন্তে বলছি। গো ফাস্ট, চলো আমিও যাব তোমার সাথে। এভাবে দিনের বেলায় নাইটি পরে বের হবে তুমি? লোকে কি বলবে? গাড়ি তো এনেছো নিশ্চয়ই? হ্যাঁ, এনেছি। তাহলে বেশি বকবক না করে তাড়াতাড়ি চলো, নয়তো পাখি ফুরুত হয়ে যাবে। বলেই দুজনে দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়ল। মামা, আর কতক্ষণ লাগবে ট্রেন ছাড়তে? প্রায় আধা ঘন্টা ধরে সিটে বসে আছি। 3:30টায় ছাড়বে বলে 4টা বাজতে চলেছে। এখনো তো ছাড়ার নাম গন্ধ নেই। ভুল করে মোবাইলটা পার্সে নিয়েছে সেটাও জানে না। মনে থাকলে হয়তো ফোনটা কখনোই নিত না। নেহা সোজা বসে পার্স পার্স থেকে মোবাইলটা বের করতে করতে বিরক্ত হয়ে বলল, এই সময় আবার কে কল করেছে? কেন যে ভুল করে মোবাইলটা আনতে গেলাম? নেহা এইসব বিড়বিড় করতে করতে মোবাইলটা চোখের সামনে এনে ধরলো। আর সাথে সাথে হাতটা অটোমেটিকই মুখে চলে গেল। কারণ কলটা আর কেউ না, রাইহান সাহেবের। এ কি, এই সময় বাবার ফোন? বাবা আবার কল দিচ্ছে কেন? কি করব এখন? কল রিসিভ করব নাকি করব না? রিসিভ না করলে তো আবার বাবা কষ্ট পাবে। আর তাছাড়া জরুরি কোনো প্রয়োজনেও তো কল দিতে পারে। কথাগুলো নিজের মনে আওড়াতে আওড়াতেই এর মধ্যে ২ বার রিং হয়ে কেটে গেল। আচ্ছা, আচ্ছা, কলটা কি রিসিভ করা উচিত? এতবার কল দেওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে। নয়তো নয়তো বাবা কখনোই এতটা কল দিত না। কলটা রিসিভ করেই ফেলি। যদি বিশেষ কোনো দরকারে কল করে থাকে। নিহা এসব ভেবে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। নিহা কিছু বলবে তার আগেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে ভেসে আসলো। নিহা মা, তোরা এক্ষুনি হসপিটালে চলে আয়। জয় অ্যাক্সিডেন্ট করেছে। শাইলা আর জেসিকেও বল আমি ওদেরকে কল দিচ্ছি কিন্তু পাচ্ছি না। তাড়াতাড়ি আয় মা। এটুকু বলেই রাইহান সাহেব কলটা কেটে দিলেন। নিহা কিছু বলার সুযোগ পর্যন্ত পেল না। নিহার যেন মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আর এক মুহূর্তও সিটে বসে না থেকে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ে ট্রেন থেকে নেমে পড়ল সে। ভেতরে যে ওর লাগেজ ফেলে এসেছে সেটা যেন খেয়ালই নেই। ওর মনে এখন শুধু একটাই চিন্তা, আর সেটা হলো ওর হসপিটালে পৌঁছাতে হবে যে করেই হোক। নিহার এমন পাগলের মতো দৌড়ে বের হওয়া দেখে সবাই হা করে তাকিয়ে আছে ওর দিকে। কিন্তু নিহার সেই দিকে কোনো খেয়ালই নেই। কোনো মতে দৌড়ে গিয়ে একটা সিএনজি ধরে উঠে বসলো নিহা। উদ্দেশ্য তার সিটি হসপিটাল। চিন্তায় যেন মাথা ফেটে যাচ্ছে। ড্রাইভারকে বারবার তাড়া দিচ্ছে গাড়ির স্পিড বাড়ানোর জন্য, কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। মামা, একটু দ্রুত চালান না। ড্রাইভার সামনে লুকিং গ্লাস দিয়ে নিহাকে একবার ভালো করে দেখে নিয়ে গাড়ির স্পিড আরো একটু বাড়িয়ে দিল। ড্রাইভারও হয়তো নিহার অস্থিরতাটা বুঝতে পেরেছে। প্রায় আধা ঘন্টা পর নিহা সিএনজিতে এসে থামলো হাসপাতালের সামনে। সিএনজির ভাড়াটা কোনো মতে
চুকিয়ে দিয়ে তাড়াহুড়ো করে ফাঁকা মস্তিষ্ক নিয়ে দৌড় দিল হসপিটালের ভেতরে। হয়তো জায়গাটা হসপিটাল হওয়ায় নেহার দৌড়ে যাওয়ার দিকে কারোর কোনো খেয়াল নেই, কারণ এখানে সবাই নিজেদের চিন্তায় ব্যস্ত, অন্য কারোর দিকে তাকানোর সময় কোথায়। নেহা রিসিপশনিস্টের কাছে এসে কোনো মতে হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো কণ্ঠে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি মিস, মিস্টার জয় মাহমুদের কেবিন কোন রুমে জানাবেন প্লিজ। রিসিপশনিস্ট সৌজন্য সূচক হাসি দিয়ে একটা ফাইল দেখে বিনীত কণ্ঠে বলল, জি ম্যাম, আসলে ওনাকে তো কোনো কেবিনে দেওয়া হয়নি, ওনাকে ইমার্জেন্সি রুমে রাখা হয়েছে। আপনি সোজা গিয়ে ডান দিকের গলিটাতে যান, ইমার্জেন্সি রুমটা গলিটার একদম শেষের দিকে। নেহা আর 1 মিনিটও সময় ব্যয় না করে দৌড় দিল সেই দিকে। ইমার্জেন্সি রুমের সামনে চিন্তিত মুখ নিয়ে গলির এপাশ থেকে ওপাশ পায়চারি করছে রাইহান সাহেব। বাবা! হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে রাইহান সাহেব চমকে তাকালো। নিহা এসেছে। রাইহান সাহেবের চোখ আপনা আপনি জল চলে এলো। ধরা গলায় বলল, এসেছিস মা? হ্যাঁ বাবা। এসব কি করে হলো? রাইহান সাহেব ভেজা গলায় বলেন, জানি না রে মা, আমাকে হসপিটাল থেকে কল করে বলেছে জয় নাকি অ্যাক্সিডেন্ট করেছে, তাই আমি শোনার সাথে সাথে চলে আসলাম। তো বাবা, ওনাকে কে এনেছে এখানে? ডক্টর বলেছে কয়েকজন পথচারী নাকি জয়কে হসপিটালে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু জানি না আমি। নেহা এবার দৌড়ে দরজার কাছে গেল। দরজার থাই গ্লাস ভেদ করে জয়কে স্পষ্ট দেখা যাচ্ছে বেডে শুয়ে থাকা নিস্তেজ মানুষটিকে দেখে নিহার ভেতরটা কেঁপে উঠল। সাদা ধবধবে বেডশিটে বিছানো ও বেডে সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে নিথর হয়ে শুয়ে আছে জয়। যত যাই হোক না কেন, এই মানুষটা তো ওর স্বামী। নিহার চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তে। নিহা মনে মনে শুধু একটা দোয়াই করছে, মানুষটির যেন কিছু না হয়, আল্লাহ যেন জয়কে তাড়াতাড়ি করে ভালো করে দেয়। নিহা যেন আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জলগুলো মুছে নিয়ে ফাঁকা মস্তিষ্ক নিয়ে সেখানে রাখা একটা টুলে গিয়ে ধপ করে বসে পড়ল। হঠাৎ চেঁচামেচির আওয়াজে নেহার ধ্যান ভাঙে। শায়লা বেগম তো রীতিমতো পুরো হসপিটাল মাথায় তুলে ফেলেছেন। রাইহান সাহেব স্ত্রীর চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে স্ত্রীকে ধমক দিয়ে বলে উঠলেন। রাইহান সাহেবের কথা শুনে শায়লা বেগম আর জেসি দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। নিহাকে দেখে মা মেয়ে দুজনের মাথায় যেন বাজ পড়ল। সত্যি এই ছোট লোকটার গেল না। তবে এখন কিছু বলা যাবে না, কারণ এখন রাইহান সাহেব আসছে। সময় হলে ওর একটা বিষয় দেখা যাবে। তখনই এমার্জেন্সি রুমের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে রাইহান সাহেব আর শায়লা বেগম নিজেদের তর্ক বা থামিয়ে ডাক্তারের সামনে গিয়ে বলল, ডক্টর জয়, জয় কেমন আছে এখন? আমার কি আমরা কি ওর সাথে দেখা করতে পারবো একবার? আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? এখন কি অবস্থা ওর? রাইহান সাহেবের অস্থিরতা হয়তো ডাক্তার বুঝতে পেরেছে, তাই তো রাইহান সাহেবের কাঁধে হালকা করে হাত রেখে চোখের চোখ রাখতেই তারপর জল গলায় বলে উঠল, দেখুন রাইহান সাহেব, আমি জানি আপনি আপনার ছেলের জন্য চিন্তিত, কিন্তু সবকিছু তো আর ডাক্তারদের কাছে থাকে না, তাই না? উপরওয়ালা বলেও তো কেউ একজন আছে যার হুকুম চিরনির্ধারিত। মানে কি বলতে চান আপনি? দেখুন, আপনার ছেলের অনেক গুরুতর ইনজিউর হয়েছে। ওনার মাথাটা ভারী কোনো বস্তুর সাথে বাড়ি খাওয়ায় মাথার ইন্টারনাল ইনজিউর না হলেও বেশ রক্তক্ষরণ হয়েছে, যার ফলে এখনো ওনার সেন্স আসেনি। তবে আমরা ইনজেকশন দিয়েছি সেন্স আসার। কিন্তু কিন্তু কি ডক্টর? আসলে আমরা আমাদের আপনাদের আশা দিতে পারছি না ওনার সেন্স আসা নিয়ে। কারণ ওনার মাথার আঘাতটা এত জোরে লেগেছে যে মাথায় প্রচুর ব্লিডিং হয়েছে, যার ফলে ওনার সেন্স আসা না আসা নিয়ে ডাউট আছে। যদি ২৪ ঘন্টার মধ্যে সেন্স না আসে, তাহলে আমাদের হাতে কিছুই করার থাকবে না। সবটাই এখন উপরওয়ালার হাতে। ডাক্তারের কথা শুনে রাইহান সাহেব সহ উপস্থিত সবাই যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। না, এটা কিছুতেই হতে পারে না। শায়লা বেগম যেন ছেলের অবস্থার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলেন। উনি যেমনই হোক, ছেলে যে ওনার কলিজার টুকরা সেটা কোনো সন্দেহ নেই। ওনার মাথার একটা পর্দা ফাটলেই কিন্তু ওনাকে বাঁচানো যেত না।
তার মানে বুঝতে পারছেন আঘাতটা কেমন লেগেছে? ওনার সেন্স ফেরা আর না ফেরা সব উপরওয়ালার হাতে। সৃষ্টিকর্তাকে স্মরণ করুন যেন উনি আপনার ছেলেকে সুস্থ করে দেন। তবে আরেকটা কথা, ওনার সেন্স ফিরলেও ওনার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায়, বিশেষ করে ডান হাত আর ডান পাতে বেশি আঘাত লাগায় উনি বেঁচে থেকেও মৃতের মতো পড়ে থাকবেন। মানে? রাহিয়ান সাহেবের কণ্ঠে উদ্বিগ্নতা। মানে হলো উনি সুস্থ হলেও কখনো হাঁটতে পারবেন কিনা সেই নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। ওনার পা দুটো মারাত্মকভাবে ইনজিউর হওয়ায় উনি কখনো হাঁটতে পারবেন কিনা সেটা বলতে পারছি না। কিন্তু সবসময় শুয়ে বসে কাটাতেই হবে। তবে আল্লাহ চাইলে তো অসম্ভবও সম্ভব হয়। তাই আমরা পুরোপুরি কোনো কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না। কারণ আল্লাহ চাইলে উনি সুস্থ হয়ে যেতে পারেন। তবে আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ডাক্তারি নলেজ থেকে যেইটুকু বুঝতে পারলাম তার দ্বারা মনে হচ্ছে উনি আজীবন এভাবেই থাকবেন। আই মিন বিছানায় শুয়ে থেকেই কাটাতে হবে। তবে আবারও বলছি উপরওয়ালা চাইলে কিন্তু সবকিছুই সম্ভব। এখন আপাতত সেন্স আসার জন্য দোয়া করুন, আমি আসছি। আচ্ছা, আমরা কি ওর সাথে একবার দেখা করতে পারবো? ডক্টর যেতে গিয়েও থেমে গেল রাইহান সাহেবের প্রশ্নে। হতাশার হাসি হেসে বলল, উনি এখন সেন্সলেস আর এক মুহূর্ত ভেতরে কেউ এই মুহূর্তে অ্যালাউ না। আপনারা ওনার সেন্স ফিরে আসার পর ওনার সাথে দেখা করতে পারবেন, কারণ এখন ওনাকে অবজারভেশন রাখা হয়েছে আর সেখানে কেউ প্রবেশ করার পারমিশন নেই। সো ধৈর্য ধরুন। বলেই ডক্টর সেখান থেকে চলে গেলেন আর রাইহান সাহেব সহ বাকি সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নেহাও কিছু বলল না, পাথরের মতো নীরবে সব শুনে গেছে। 2 দিন পর আজ জয়কে রিলিজ দেওয়া হবে। হ্যাঁ, জয়ের সেন্স ফিরেছে। জয়ের সেন্স ফেরার পরেও জয় ইনজিউর হওয়ায় ডক্টর জয়কে হসপিটালে ভর্তি রাখতে চায়। কারণ এই অবস্থায় জয়কে বাড়িতে নিয়ে যাওয়া মানে যেচে পড়ে বিপদ ডেকে আনা। বিকাল 4টার দিকে জয়কে রিলিজ দেওয়া হয়েছে। শায়লা বেগম রাগ করে দুপুরেই বাড়িতে চলে গেছেন আর আসেননি। তাই রাইহান সাহেব আর নেহা মিলেই জয়কে বাড়িতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করেছে। নেহাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা 7টা বেজে গেল। নেহাও জয়কে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শায়লা বেগম আর জেসি জয়ের আসার খবর পেয়ে দুজনেই ড্রয়িং রুমে আসলো। তবে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। জয়ও কোনো কথা বলল না। কারণ সে মায়ের রাগ করার কারণটা জানে। নেহাও আর সময় ব্যয় না করে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল আর জয় হুইল চেয়ারে বসে থেকেই নেহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। গত 2 দিন ধরে ওর প্রতি নেহার কেয়ারিং দেখে বোঝার উপায় নেই যে জয় ওর প্রতি এত অত্যাচার করত। নেহা ওপরে চলে যেতেই শায়লা বেগম ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, জয়, এখন তুইও তোর বাবার মতো নেহাকে সাপোর্ট করছিস? তোর কাছে আমার কথার কোনো দাম নেই? আমি বারণ করা সত্ত্বেও তুই আমার কথা শুনলি না, ধেই ধেই করে চলে আসলি। হসপিটালাইজড থাকলে কি খুব বেশি ক্ষতি হতো? মম, এখানে সাপোর্ট করার কথা আসছে কেন? তুমি আমাকে ভুল বুঝছো। আমার হসপিটালে থাকতে ভালো লাগছিল না বলেই চলে এসেছি। কারোর কথাই নয়। তোমার একবারও মনে হলো না মেয়েটা তোর থেকে প্রতিশোধ নিতে পারে? আর একবার এটা ভেবে দেখ, ও তো তোকে চলে যাবে বলেছিল, তাহলে গেল না কেন? নিশ্চয়ই তোর থেকে প্রতিশোধ নেবে বলে। মম, তুমি এসব নিয়ে ভেবো না। ওকে আমার এতদিনে এতটুকু চেনা হয়ে গেছে যে ও এমন কিছুই করবে না। আমার ভালো না করুক, অন্তত আমার ক্ষতি করবে না। আর তারপরেও যদি ও আমার প্রতিশোধ নিতে চায়, আমার কোনো ক্ষতি করে, তাহলে ভাববো এটাই আমার প্রাপ্য ছিল। জয়, তুই কিন্তু ভুলে যাচ্ছিস ওই ছোট লোকটার জন্যই কিন্তু তোর আজ এই অবস্থা। ওর কারণেই তোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। না মম, ওর জন্য কিছু হয়নি। সবই আমার কর্মের ফল। আমার পাপের প্রায়শ্চিত্ত এটা। আমি এটাই ডিজার্ভ করি মম। আমি যা করেছি ওর সাথে তা হয়তো আল্লাহ তাআলা সইতে পারেনি। তাই তো এমন একটা শাস্তি দিল আমায়। শায়লা বেগম ছেলের কথা শুনে কেন যেন সন্তুষ্ট হতে পারল না। ভাইজান, আপনার চা। জয় চোখ সরিয়ে ঋতুর দিকে তাকালো। তারপর ঋতুর হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলো। পছন্দ হয়েছে আপনার? আপনি না বলেছিলেন আপনার রুম ছাড়া অন্য কোনো রুম ভালো লাগে না, তাই হুবহু আপনার রুমের মতো বানিয়ে দিলাম। এখন নিশ্চয়ই প্রবলেম হবে না? ইটস ওকে, সমস্যা নেই। নেহা মুচকি হেসে জয়কে বিছানা থেকে
কাছে নিয়ে গেল। তারপর শ্বশুরের ডাকে জয়কে কোনো রকমে দুজনে ধরে বিছানায় বসালো। নেহা জানালার পর্দা ভালো করে টেনে দিয়ে জয়ের দিকে তাকালো। বিনতি স্বরে বলল, আপনি শুয়ে থাকুন, আমি কিচেনে যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খাবেন বলুন? আমার জন্য আলাদা কিছু রান্না করতে হবে না। সবার জন্য যেটা রান্না হবে আমার জন্য সেটা করলেই চলবে। নেহা মুচকি হেসে আচ্ছা বলেই চলে যাচ্ছিল। জয় নেহার যাওয়ার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ নেহা দরজার কাছে গিয়ে কিছু একটা ভেবে যেন থমকে গেল। তারপর বিড়বিড় করে কিছু একটা আওড়িয়ে জয়ের কাছে ফিরে আসলো। জয় নেহার মতি গতি বুঝতে না পেরে এখনো নেহার মুখের দিকেই তাকিয়ে আছে। নেহা পার্স থেকে জয়ের মোবাইলটা বের করে জয়ের হাতে দিয়ে মুচকি হেসে বলল, এইটা নিন আপনার মোবাইল। তখন হসপিটাল থেকে আসার সময় আমার পার্সে নিয়ে নিয়েছিলাম, দিতে ভুলে গিয়েছিলাম। জয় বাম হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের এপিট ওপিট দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে বলল, আমি মোবাইল নিয়ে কি করব? না মানে, আমি তো কিচেনে যাচ্ছি, আপনার হয়তো একা একা বোরিং লাগবে। আপনি বরং এক কাজ করুন, আহ ওনার সাথে কথা বলুন, সময়টা কাটবে আর ভালো লাগবে। তখন একা একা আর বোরিং লাগবে না, আমি আসছি। বলেই নিহা রুম থেকে বেরিয়ে গেল। আর জয় অবাক হয়ে নিহার যাওয়ার দিকেই তাকিয়ে রইল। এই মেয়েকে যেন সে এই 3 দিনে যত দেখছে অবাক হচ্ছে। জয় নিজ মনেই আওড়ালো, কি অদ্ভুত মেয়ে! ওকে আমি দিনের পর দিন অত্যাচার করলাম, এত মারধর করলাম, কখনো একটা ভালো কথাও পর্যন্ত যার সাথে বললাম না। নিজের হাতে আমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলার জন্য মোবাইল দিচ্ছে। হায়, কার সাথে কথা বলবো? মীরার সাথে, যে কিনা আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, মীরাই জয়কে অ্যাক্সিডেন্টটা করিয়েছিল আর সেটা জয় দেখেও গিয়েছিল। আর মুহূর্তেই জয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার সময়কার ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। জয়ের গাড়িকে যখন বিপরীতমুখী গাড়িটা প্রচণ্ড জোরে ধাক্কা দিয়েছিল, তখন সাথে সাথে জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে রক্তাক্ত হয়ে যায়। তবে মীরা এতটুকুতেই থেমে থাকেনি। যখন দেখল জয় স্টিয়ারিংয়ে বাড়ি খেয়ে নাজেহাল প্রায়, তখনই মীরা গাড়িটাকে পেছন দিয়ে গিয়ে আবারও জোরে একটা ধাক্কা চালিয়ে দিয়ে গাড়িটাকে ধাক্কা দেয়। একেবারে ধাক্কায় যেন বেশ জোরেই ছিল, যার ফলে জয়ের মাথাটা জানালার কাচের সাথে গিয়ে লাগে। সাথে সাথে কাঁচ ভাঙা টুকরোগুলো কাঁচ জয়ের মাথায় ঢুকে যায়। জয়ের যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। তবে তখনও জয়ের সেন্স ছিল না। জয় যখন 2 হাতে মাথা চেপে ধরে নিভু নিভু চোখে চারপাশে তাকাচ্ছিল, তখনই ঝাপসা চোখে মীরাকে আর শিহাবকে দেখে সামনে দেখল। আর দুজনের মুখেই হাসি। সেন্সলেস হয়ে চোখটা বন্ধ করে নেওয়ার আগেকার মীরার একটা কথাই জয়ের মনে এখনো চোখে ভাসছে। মীরা হেসে হেসে বলছে,